হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে স্টার্ট করে দিই। Recording in progress. আমরা এর আগে হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম দিচ্ছিলাম। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম কিসের কারণে ড্র করা হয়? মুভিং লোডের কারণে। কারণ এখানে কনস্ট্যান্ট লোড থাকে না। আমরা যে ব্রিজ গুলা ডিজাইন করে থাকি, ব্রিজ গুলা ডিজাইন করতে গেলে দেখা যায় যে এখানে মুভিং লোড থাকে, মানে ভেহিক্যাল লোড। এটা এক সময় থাকে, একটু সময় পরে আর থাকে না। তো এই মুভিং লোডটা কি করে টোটাল আমার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মুভমেন্ট, এই স্ট্রাকচারে মুভমেন্ট করার কারণে এখন আমি যদি সিম্পলি চিন্তা করি, মনে করেন সিম্পলি সাপোর্টেড একটা বিম, ঠিক আছে? এই সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আহ, আহ, যদি একটা পয়েন্ট লোড কাজ করে, আমরা জানি যে তার মাঝখানে যে পয়েন্ট লোডটা কাজ করবে ওইটার জন্যই তার ম্যাক্সিমাম মোমেন্ট আসে, ঠিক আছে? তার ম্যাক্সিমাম মোমেন্ট ওই মাঝখানে পয়েন্ট লোডের জন্যই আসে, মাঝখানে যখন পয়েন্ট লোডটা কাজ করে। কিন্তু এখানে যেহেতু কনস্ট্যান্ট না, তখন এই যে গাড়ির লোডটা, এটা কিন্তু একটা সময় এখানে কাজ করবে। তো কাজ করার অবস্থায় এখানে কিন্তু মোমেন্ট ম্যাক্সিমাম হবে না, তাই না? মোমেন্ট কি হবে না? ম্যাক্সিমাম হবে না, মোমেন্ট আরো কম হবে। যেহেতু সে সাপোর্টের কাছাকাছি মানে মোমেন্ট আরো কম হবে। তারপরে যখন সে এখানে কাজ করলো, সে আর একটু কাছাকাছি আসলো, তাহলে মোমেন্টটা একটু বাড়বে, ঠিক আছে? তারপরে যখন সে মাঝখানে আসলো, তখন মোমেন্টটা কি হবে? ম্যাক্সিমাম হবে। তো এইভাবে এই হুইলের লোডিং পজিশন চেঞ্জের সাথে সাথে কিন্তু এই মোমেন্ট ডায়াগ্রামের কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যালো, মোমেন্ট ডায়াগ্রামের মোমেন্ট কিন্তু আবার কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তো এটা তো সিম্পল একটা জিনিস, একটা সিম্পলি সাপোর্টেড। আমরা জানি সিম্পলি সাপোর্টেড যে কোনো একটা বিমের মাঝ বরাবর যদি কোনো লোড কাজ করে, তখন দেখা যায় যে ওইটাই ম্যাক্সিমাম মোমেন্ট প্রডিউস করে, মাঝ বরাবর যদি পয়েন্ট লোড কাজ করে। কিন্তু এটা যদি জটিল স্ট্রাকচার হয়, তখন কিন্তু আমরা কিন্তু অ্যাকুরেটলি বলতে পারবো না যে লোডের কোন পজিশনের জন্য মোমেন্টটা ম্যাক্সিমাম হবে। লোডের কোন পজিশনের জন্য, মানে লোড এইখানে থাকলে কি ম্যাক্সিমাম হবে, না এখানে থাকলে ম্যাক্সিমাম হবে, নাকি মাঝখানে থাকলে ম্যাক্সিমাম হবে, কোন পজিশনের জন্য ম্যাক্সিমাম হবে আমি কিন্তু বলতে পারবো না যখন এগুলো একটু কমপ্লেক্স স্ট্রাকচার হয়। এটা তো আমরা সহজেই বলতে পারছি, কিন্তু ওইটা আমরা বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে এই মুভিং লোডের কারণে তার শেয়ার, তার রিয়েকশন, তার মোমেন্ট কোন জায়গায় ম্যাক্সিমাম আসে, হ্যাঁ, যে কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে শেয়ার, মোমেন্ট, এগুলোর ম্যাক্সিমাম ভ্যালুটা বাইর করার জন্য আমরা ওই পয়েন্টের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করি। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম কিন্তু কি হয়? যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের, ঠিক আছে? ওকে, যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের ক্ষেত্রে আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম বের করি। মানে কথা হচ্ছে, যদি আমি এই স্ট্রাকচারটা একটু দেখি, এখানে একটা বিম আছে, এর পাশে একটা হিঞ্জ সাপোর্ট আছে, মাঝখানে একটা রোলার সাপোর্ট আছে, এখানে একটা রোলার সাপোর্ট আছে, এখানে আরেকটা রোলার সাপোর্ট আছে। তাহলে এখানে সাপোর্ট কয়টা? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। আর এই বি এবং ডি এই মেম্বারের মাঝখানে আবার ইন্টারনাল হিঞ্জ আছে। আবার ডি এবং এফ এই মেম্বারের মাঝখানে আবার একটা ইন্টারনাল হিঞ্জ আছে। ওকে, ইন্টারনাল হিঞ্জ কি এটা আমি গত ক্লাসে ভালো করে বুঝাইছিলাম। ইন্টারনাল হিঞ্জ এই দুইটা মেম্বারের মাঝখানে আবার আছে। তখন কেউ যদি বলে যে ডিটারমাইন শেয়ার এট হিঞ্জ সি, হিঞ্জ সি তে শেয়ার কত সেটা বাইর করো। তো এখন যদি কনস্ট্যান্ট লোড থাকতো, আমি সহজেই কিন্তু সলভ করে হিঞ্জ সি তে শেয়ার বাইর করতে পারতাম। কিন্তু কনস্ট্যান্ট লোড না থাকার কারণে লোড একবার এখানে থাকবে, তখন শেয়ারের একটা মান পাওয়া যাবে। লোড যদি এখানে মুভ করে, তাহলে শেয়ারের আরেকটা মান পাওয়া যাবে সি পয়েন্টের শেয়ারে। তাহলে লোড এইখানে মুভ করলে সি পয়েন্টের শেয়ারের আরেকটা মান পাওয়া যাবে। লোড এই পয়েন্টে মুভ করলে সি পয়েন্টের শেয়ারের আরেকটা মান পাওয়া যাবে। লোড এখানে মুভ করলে সি পয়েন্টের শেয়ারের আরেকটা মান পাওয়া যাবে। লোড একেবারে শেষে মুভ করলে সি পয়েন্টের শেয়ারের আরেকটা মান পাওয়া যাবে। তো এখন লোডটা এই যে টোটাল মেম্বারে মুভ করলো, তার জন্য আমরা কি পাইলাম? অনলি সি পয়েন্টের শেয়ার, কিন্তু অন্য কোনো পয়েন্ট না। আমরা কিন্তু অনলি লোড মুভমেন্ট করতেছে আমার স্ট্রাকচারের বিভিন্ন পয়েন্টে।
কিন্তু আমি শেয়ার দেখতেছি কার জন্য? অনলি সি পয়েন্টে। তাহলে ইনফ্লুয়েন্স লাইন যে আমি ড্র করলাম, যখন আমি বললাম ডিটারমাইন শেয়ার এট হিন্ট সি, তখন যে ইনফ্লুয়েন্স লাইন ড্র করলাম এটা অনলি ফর সি, এটা কিন্তু অনলি ফর সি এর জন্য দেখাচ্ছে। এখানে ইনফ্লুয়েন্স লাইন মুভ করলে সি এর মান কিরকম, মানে শেয়ার এট সি এটা কিভাবে চেঞ্জ হয় সেটা কিন্তু দেখাচ্ছে। বুঝা গেছে? আমরা যেরকম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি কি বা শেয়ার ডায়াগ্রাম আঁকি কি, মানে সিম্পলি সাপোর্টেড যে শেয়ার ডায়াগ্রাম যেটা আছে, এটা সিম্পলি সাপোর্টেড, এটার মধ্যে ইউডিএল কাজ করতেছে, অথবা একটা পয়েন্ট স্যার এটা অনলি সিকে কেন্দ্র করে কেন কাউন্ট কাজ করা হয়? করতেছে, সেই ক্ষেত্রে হ্যালো, হ্যাঁ কি বললেন? বলতেছি স্যার এটা অনলি সিকে কেন কাউন্ট করে, মানে সিকেই না না, কেন্দ্র করে সিকে কেন? না, না সিকে না, আমি কথা হচ্ছে যে এই সি পয়েন্টের জন্য কিন্তু একটা ইনফ্লুয়েন্স না, আবার যদি আমি ডি পয়েন্টে শেয়ার করতে এটা দেখতে চাই, এটার জন্য আরেকটা ইনফ্লুয়েন্স, আবার ই পয়েন্টে শেয়ার করতে এটা যদি দেখতে চাই এটার জন্য আরেকটা ইনফ্লুয়েন্স, একইভাবে এক পয়েন্টে শেয়ার করতে এটা যদি দেখতে চাই এটার জন্য আরেকটা ইনফ্লুয়েন্স থাকে। যত পয়েন্টে শেয়ার দেখতে চাইবো প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন ইনফ্লুয়েন্স থাকে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, যেমন ধরো আমার যদি এইখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম থাকে, এখানে একটা পয়েন্ট লোড থাকে, তাহলে দেখা যায় যে এটা শেয়ার ডায়াগ্রামটা মোটামুটি এরকম হয়, মানে আহ, আহ, এখানে নেগেটিভ শেয়ার, এখানে পজিটিভ শেয়ার, এরকম ঘটনা ঘটতেছে। এটা কি টোটাল বিমটা শেয়ার ডায়াগ্রাম। এখানে এ পয়েন্ট ধরি, আমি এটার বি পয়েন্ট ধরি, সি পয়েন্ট ধরি, আমি অ্যাবসলিউট শেয়ার বলতে পারতেছি। এ পয়েন্টের শেয়ার কত? এ পয়েন্টের শেয়ার এই মানটা। সি পয়েন্টের শেয়ার কত? সি পয়েন্টের শেয়ার হচ্ছে এই মানটা। বি পয়েন্টের শেয়ার কত? বি পয়েন্টের শেয়ার হচ্ছে এই মানটা। আমি কিন্তু এইভাবে ডিরেক্টলি বলতে পারতেছি যে এ পয়েন্টের শেয়ার কত, সি পয়েন্টের শেয়ার কত, বি পয়েন্টের শেয়ার কত, এইভাবে শেয়ার ডায়াগ্রাম থেকে বাইর করতে পারতেছি। কিন্তু ইনফ্লুয়েন্স লাইনের ঘটনাটা যেটা হচ্ছে, ওই সেম জিনিসটাই যদি আমি চিন্তা করি, আমি আঁকতে চাই শেয়ার এট সি। এখন লোডটা এই পয়েন্টে থাকলে একরকমের শেয়ার, এটার ডায়াগ্রামটা কিরকম হবে? তখন সি সি পয়েন্টে শেয়ারের মান কত? এইটা। লোডটা যখন এই পয়েন্টে থাকবে তখন ডায়াগ্রামটা কিরকম হবে? সরি, এটা ভুল আঁকছি। সি পয়েন্টের শেয়ার ডায়াগ্রাম আঁকতে চাই, মনে করি লোডটা কাজ করতেছে এই পয়েন্টে, তাহলে সেই ক্ষেত্রে শেয়ার ডায়াগ্রাম হবে এটা নিচের দিকে, এটা উপরের দিকে, এরকম। তখন সি পয়েন্টের শেয়ার ভ্যালু কিন্তু এইটা, ঠিক আছে? এখন এটা এই লোডটা যদি এই পয়েন্টে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে শেয়ার ডায়াগ্রামটা কিরকম হবে? এটা নিচে, এটা উপরে, এটা নিচে, ঠিক আছে? তাহলে সি পয়েন্টের শেয়ার ভ্যালু কিন্তু আরেক রকম। আবার যদি ঠিক সি পয়েন্টে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে শেয়ার ভ্যালু কিরকম হবে? সি পয়েন্টে কাজ করলে এটা নিচে নামবে, এটা উপরে উঠবে, এটা নিচে নামবে, তাহলে মাইনাস প্লাস। তখন সি পয়েন্টের শেয়ার ভ্যালু কিন্তু আরেক রকম। তো এই যে বিভিন্ন পয়েন্টের অবস্থানের কারণে আমি কিন্তু সি পয়েন্টের শেয়ারের ভ্যালু গুলা দেখতেছি, এই করে বিভিন্ন ভ্যালু, এটা, এটা, এটা। এখন এতগুলা ডায়াগ্রাম তো আঁকা যাবে না, এই কারণে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যে এই ওয়ান কি মুভ করলে শুধুমাত্র সি পয়েন্টে তার শেয়ারের কি ধরনের চেঞ্জ আসতেছে আমি সেটা দেখতেছি। আমি বুঝাইতে পারছি? একইভাবে যদি এখানে আরেকটা পয়েন্ট থাকতো ডি পয়েন্ট, এটার জন্য আরেকটা শেয়ার ডায়াগ্রাম, মানে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকতে হবে। না আমি বুঝাইতে পারি? সহজভাবে চিন্তা করো, সহজভাবে, সহজভাবে চিন্তা করলে একটা হুইল লোড এখান থেকে এইখান পর্যন্ত মুভ করতেছে। এখন এটার জন্য
এ পয়েন্টের শেয়ারের ডায়াগ্রাম অনেকগুলা পাওয়া যায়, মনে করেন 10টা পাওয়া গেল। এই 10টা শেয়ার ডায়াগ্রাম তো আমার পক্ষে আঁকা সম্ভব না বিভিন্ন পজিশনের জন্য, বিভিন্ন লোডিং পজিশনের জন্য 10টা শেয়ার ডায়াগ্রাম আঁকা সম্ভব না। এই কারণে এটাকে সমাধান করছে। তাহলে আমি ওই অবস্থা এটা চিন্তা করে একটা ডায়াগ্রাম ড্র করব। এই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে শেয়ার এট এ। এই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে শেয়ার এট এ। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তো যাই হোক, শেয়ার ডায়াগ্রাম আমরা ড্র করব, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। তো এখানে যদি আমি এই শেয়ার ডিটারমাইন শেয়ার এট হিঞ্জ সি, তারা বলছে হিঞ্জ সি তে শেয়ার বার করো। যে কোনো পয়েন্টে বলতে পারতো, এ পয়েন্টে বলতে পারতো, বি পয়েন্টে বলতে পারতো, ডি পয়েন্টে বলতে পারতো, এরকম। তো হিঞ্জ সি তে শেয়ার বাইর করতে বলছে। তো শেয়ারের ক্ষেত্রে যে জিনিসটা করতে হয়, যে যে পয়েন্টে শেয়ার বের করতে হয়, এই পয়েন্টে আমরা একটা রোলার প্লেস করবো। আমরা মনে করবো যে একটা রোলার প্লেস করা হয়েছে। ওকে, তো এই রোলার প্লেস করা হয়েছে, এই রোলারে দুইটা বিপরীতমুখী ফোর্স কাজ করে, কারণ যেহেতু শেয়ার, তাহলে এই রোলারে এই রাইট রোলারে ফোর্স কাজ করতেছে আপওয়ার্ড, আমরা চিন্তা করবো, এটা চিন্তা করবো। আর লেফট রোলারে ফোর্স কাজ করতেছে ডাউনওয়ার্ড। ওকে, আগে কিন্তু কি ছিল, আগে রিয়াকশন যখন বাইর করছিলাম আমরা, যেমন এফ পয়েন্টে রিয়াকশন, আমরা কি করছি, এফ পয়েন্টে একটা ফোর্স, ওয়ান কিপের একটা ফোর্স দিয়ে ধাক্কা দিছি, ধাক্কা দিয়ে দেখছি উপরের দিকে ধাক্কা দিছি, ধাক্কা দিয়ে দেখছি যে তার কি অবস্থা। আর শেয়ারের ক্ষেত্রে কি করতে হবে, ওই এফ পয়েন্টে আমি একটা রোলার প্লেস করব, ঠিক এফ পয়েন্ট। এই রোলারের ঠিক বাম দিকে, এই রোলারটা বাম দিকে যাবে, নিচের দিকে ধাক্কা দিবে, আর ডান দিকে উপরের দিকে ধাক্কা দিবে। তাহলে সেই ক্ষেত্রে শেয়ারের মান আমরা বের করতে পারবো। তো এখানে সি পয়েন্টে আমি একটা যদি রোলার প্লেস করি, যেহেতু সি পয়েন্টে শেয়ার বাইর করতে বলছে, এবং শেয়ার হচ্ছে দুইটা বিপরীতমুখী ফোর্সের কারণে শেয়ার হয়ে থাকে, তাহলে সি পয়েন্টে আমি একটা রোলার প্লেস করলাম, আর্টিফিশিয়াল রোলার, এবং সেটা ডান দিকে উপর, ডান রোলারে উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করব, বাম রোলারের নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করব। তাহলে স্ট্রাকচারের কি অবস্থা দাঁড়ায় এটা দেখি। আচ্ছা, যদি আমরা বাম বাম অংশটার কথা চিন্তা করি, এটা দুইটা পার্টে ভাগ হয়ে যাবে, যেহেতু হিঞ্জ, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তিনটা পার্ট অ্যাকচুয়ালি, এখানেও কিন্তু আরেকটা হিঞ্জ আছে, আর এটা একটা পার্ট। এই স্ট্রাকচারটা কিন্তু তিনটা পার্টে ভাগ হয়ে যাবে, চিন্তা করতে হবে, যেহেতু হিঞ্জ গুলা কিন্তু এক একটা পার্ট। এবং এখানে যেহেতু আমি হিঞ্জেই আমি ফোর্স অ্যাপ্লাই করছি, করার কারণে এই যে ফোর্সটা, এটা কাজ করতেছে ডাউনওয়ার্ড, মানে এই স্ট্রাকচারটাকে সে নিচের দিকে ঠেলতে চায়, কিন্তু স্ট্রাকচারটা তো স্টেবল, যেহেতু এক পাশে হিঞ্জ সাপোর্ট, এক পাশে রোলার সাপোর্ট, তাহলে এটা একটা স্টেবল অংশ, তাই না? এই যদি ভাঙ্গা অংশটা চিন্তা করি, তাহলে এটা কি একটা স্টেবল অংশ না? এটাকে যদি আমি নিচের দিকে পুশ করতে চাই, এটা কি নামবে? নামবে না, যেহেতু এটা একটা স্টেবল অংশ। এটা যদি শুধুমাত্র খালি হিঞ্জ সাপোর্ট থাকতো, অথবা শুধুমাত্র যদি রোলার সাপোর্ট থাকতো, তাহলে কিন্তু এটা আনস্টেবল হয়ে যেত, এটা কিন্তু নিচের দিকে এইভাবে নেমে যেত, এটা কিন্তু ফোর্স অ্যাপ্লাই করার কারণে নিচের দিকে নেমে যেত। যেহেতু এটা হিঞ্জ সাপোর্ট এবং রোলার সাপোর্ট দুইটাই আছে, এটা একটা স্টেবল কন্ডিশন আছে। যেরকম আমি আয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে বলছিলাম যে ফিক্স সাপোর্ট যদি থাকে কোনো পাশে, তাহলে এটা কিন্তু একটা স্টেবল কন্ডিশন আছে। এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ব্যান্ড করাইতে পারবো না বা নামাইতে পারবো না, এই বিমটাকে কি করতে পারবো না, ব্যান্ড করে নিচের দিকে নামাইতে পারবো না। বেন্ডিং বেন্ডিং হয় না, ইনফ্লুয়েন্স লাইনে এইভাবে ব্যান্ড হয় না। আইদার পুরোটাই নেমে যেতে হবে এরকম স্লোপ করে, কিন্তু ব্যান্ড হইতে পারবে না। ওকে, তো সেই ক্ষেত্রে এটা কি স্টেবল স্ট্রাকচার না? এখন যদি আমি বাম দিকে যদি এইভাবে ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করি, এটা কি
নিচের দিকে নামার কথা ছিল, নিচের দিকে কি নামতে পারবে? এই সাপোর্ট এবং এই সাপোর্ট তাকে আটকে ফেলবে, তাহলে এই পর্যন্ত কিছুই আসবে না। এখন আসি হচ্ছে মাঝখানে স্ট্রাকচার। মাঝখানে স্ট্রাকচারের ক্ষেত্রে কি করতেছি আমরা? উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছি। আর মাঝখানে স্ট্রাকচার স্টেবল না আনস্টেবল? এই স্ট্রাকচারে এখানে খালি একটা রোলার সাপোর্ট আছে। তো রোলার সাপোর্টের ক্ষেত্রে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, রোলার সাপোর্ট রোটেশনকে পারমিট করে, এবং এটা একটা আনস্টেবল স্ট্রাকচার যেহেতু একটা সাপোর্ট আছে। ওকে, তাহলে এখানে যখন ধাক্কা দিব সে কিন্তু এরকম ব্যান্ড হয়ে যাবে, তাই না? রোলারের সাপেক্ষে এরকম ব্যান্ড হয়ে যাবে। জিনিসটা হচ্ছে অনেকটা আমাদের পুলির মতো। আমরা যে পুলিতে কি করি, একজন এইদিকে বসে বাচ্চারা, সে ফোর্স দেয় এটা উপরের দিকে উঠে, আবার এ ফোর্স দেয় এটা উপরের দিকে উঠে, তাই না? তো এখানে সেম ঘটনা ঘটবে, যেহেতু আপওয়ার্ড ফোর্স হচ্ছে, তখন এটার কারণে কিন্তু সে এরকম হয়ে যাবে। রোলারের সাপেক্ষে সে উপরের দিকে উঠবে আর এইটা নিচের দিকে নেমে যাবে। আমি কি বুঝে যেতে পারছি? হ্যালো। আচ্ছা, তারপরে এই পয়েন্টে কি আছে? একটা হিঞ্জ আছে। আমরা জানি এই পয়েন্টে একটা হিঞ্জ আছে। আমরা জানি হিঞ্জে কি হয়, হিঞ্জে এই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম তার পাথ চেঞ্জ করে। তাহলে এটা স্লোপ ছিল কোন দিকে? নিচের দিকে। হিঞ্জ আসার কারণে হিঞ্জ তাকে কি করবে? এলাও করবে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, তারপরে আর এলাও করবে না। তো এখানে পাথ চেঞ্জ হয়ে এই যে স্ট্রাকচারটা, এই হিঞ্জ যেহেতু নিচের দিকে টানবে, এটা যখন নিচের দিকে ঠেলা খাবে, তখন এর সাথে অ্যাসোসিয়েট যে স্ট্রাকচারটা, এটা এইভাবে টান খাবে না? হিঞ্জ মানে কি? হিঞ্জ মানে এরকম একটা পার্ট, কবজা। এখন কথা হচ্ছে যে এই কবজা যখন, এটাকে যখন আমি এইভাবে পুশ করব, এবং এখানে যদি কোনো একটা সাপোর্ট থাকে, তাহলে এই মেম্বারটা এরকম হবে। উপরের দিকে পুশ যখন করব, তখন সে এরকম হবে, হয়ে এই জায়গায় গিয়ে যখন একটা একটাকে আরেকটার সাথে লেগে যাবে, তখন সে কিন্তু আর নিচের দিকে নামতে পারবে না। তখন কিন্তু এইভাবে পা চেঞ্জ করে সে উপরের দিকে চলে যাবে। আমি কি ঘটনাটা বুঝাইতে পারছি? আচ্ছা, তো এখানেও সেম ঘটনা ঘটতেছে। যখন আমি এই মেম্বারটাকে আমি পুশ করতেছি, এটা এইভাবে নিচের দিকে নামতেছে এতটুকু পর্যন্ত স্লোপে, নামার পরে এখানে পাইছে একটা হিঞ্জ। এই হিঞ্জের কারণে কি হবে, মানে এটাতে যখন উপরের দিকে ফোর্স ক্রিয়েট হচ্ছে, এখানে কি ক্রিয়েট হচ্ছে? নিচের দিকে ফোর্স না? এটাকে যদি উপরের দিকে ধাক্কা দিই, তাহলে এটা কি হবে? এখানে এসে এটা কি নিচের দিকে ধাক্কা দিচ্ছে না? নিচের দিকে ফোর্স ক্রিয়েট হচ্ছে। তাহলে এইটা নিচের দিকে ফোর্স ক্রিয়েট হয়ে যাওয়ার কারণে একটা পর্যন্ত এলাও করবে, এরপরে আসে নিচে যাইতে পারবে না। তো এই স্লোপটা হবে এরকম। তো এইভাবে আমি কি করতে পারি? ড্র করতে পারি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এটা শেয়ারের জন্য আমি কি বুঝাইতে পারছি? শেয়ারের জন্য প্রথমে যে কাজটা করতে হবে, যে পয়েন্টে শেয়ার বার করতে হবে, সেই পয়েন্টে একটা আর্টিফিশিয়াল রোলার চিন্তা করতে হবে। আর্টিফিশিয়াল রোলারকে ইউজ করে আমরা কি করব? রোলারের বাম দিকের অংশটাতে লেফটওয়ার্ড ফোর্স প্লেস করব, ডান দিকের অংশটাতে আপওয়ার্ড ডাউনওয়ার্ড ফোর্স প্লেস করব, ডান দিকের অংশটাতে আপওয়ার্ড ফোর্স প্লেস করব। এইভাবে করে আমরা এখানে ডায়াগ্রামটা ড্র করব। আমি কি বুঝাইতে পারছি? যেমন আমি এইটা বলি, এইটা একটা সিম্পলি সাপোর্টেড যদি হয়, ঠিক আছে, এটা সি পয়েন্টে আমার কি করতে হবে? এটা সি পয়েন্টে আমার হচ্ছে শেয়ার রাখতে হবে। তাহলে সি পয়েন্টে আমি কি করব? একটা আর্টিফিশিয়াল রোলার প্লেস করব।
প্লেস করে এটাকে এইদিকে ধাক্কা দিলাম, এটাকে এইদিকে ধাক্কা দিলাম, এটা তো এইভাবে নিচে নামবে, যেহেতু এটার পাশে দুইটা অংশ হয়ে গেল, একটা অংশ, এটা একটা অংশ। তাহলে এখানে কয়টা সাপোর্ট আছে? একটা, হিঞ্জ অথবা রোলার। তাহলে হিঞ্জ অথবা রোলার এবং একটা যদি থাকে তাহলে সে আনস্টেবল। আনস্টেবল হইলে এই ধাক্কা খেয়ে সে নিচের দিকে নামবে, আর এখানে আপওয়ার্ড ধাক্কা খেয়ে এই প্রান্তটা উপরের দিকে উঠবে। তাহলে তার শেয়ার ডায়াগ্রামটা হবে অনেকটা এরকম, ঠিক আছে? এবং এই সি পয়েন্টে শেয়ারের যে মানটা, এই যে মানটা বের করবো, এই দুইটা মানের যোগফল হইতে হবে হচ্ছে 1। যেহেতু আমরা 1 কিপ মুভিং লোডের জন্য অথবা 1 ইউনিট মুভিং লোডের জন্য আমরা হচ্ছে স্ট্রাকচারের শেয়ার, রিঅ্যাকশন অথবা মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করি, তাহলে আমার এই জায়গার মানটা কতটুকু হবে? এটা যদি এ ডিস্টেন্স হয়, এটা যদি বি ডিস্টেন্স হয়, তাহলে এই জায়গার ডিস্টেন্সটা হবে এ বাই বি, এ বাই এ প্লাস বি। আর এই জায়গার মানটা হবে, এই জায়গার যে হাইটটা, এটা হবে বি বাই এ প্লাস বি। তো এইভাবে করে আমরা শেয়ারের মান বের করতে পারবো, যে কোনো পয়েন্টে শেয়ারের মান বের করতে পারবো। যেমন এটা যদি হয় এল আর বিটা যদি হয় 3L, তাহলে এই পয়েন্টে শেয়ারের মানটা কত হবে? এ বাই এ প্লাস বি, মানে হচ্ছে এল বাই এল প্লাস 3L। তাহলে এল বাই 4L, এল এল কাটা, তাহলে 1/4। তাহলে এই পয়েন্টে শেয়ারের মান হবে হচ্ছে 1/4। একইভাবে এই পয়েন্টে শেয়ারের মান কত হবে? এই পয়েন্টে শেয়ারের মান হবে বি বাই এ প্লাস বি, বি কত? 3L, আর এ প্লাস বি মানে হচ্ছে 4L। 3L বাই 4L, এল এল কাটা, ওই পয়েন্টে শেয়ারের মানটা হবে 3/4। তো এইভাবে করে আমরা কিন্তু শেয়ারের মানগুলো বের করতে পারি। এখন আসি স্ট্রাকচার মেম্বার উইথ ওভারহ্যাং। তো এখানে সি পয়েন্ট বলতে এখানে কিন্তু আমি খালি সি পয়েন্টটা মার্ক করে দিব, আর কিচ্ছু না। রোলারটা কিন্তু তোমরা মনে মনে চিন্তা করে প্লেস করবা, যে রোলার যদি এখানে প্লেস করি তাহলে কি অবস্থা হবে। তো এখানে ঘটনা কি, এই পাশে একটা হিল সাপোর্ট আছে, এই পাশে একটা রোলার সাপোর্ট আছে, আর এটা হচ্ছে ওভারহ্যাং। তো ওভারহ্যাং এর মধ্যে আবার দুইটা পয়েন্ট চিন্তা করতেছে, ডি পয়েন্ট, ই পয়েন্ট। ওকে, তো বলতেছে যে শেয়ার এট সি, এটা ভিসি নাম দিছি, শেয়ার এট ডি, এটা ভিডি নাম দিছি। তো শেয়ার এট সি এবং শেয়ার এট ডি ড্র করো। তো সি ড্র করতে হলে সি পয়েন্টে আমরা কি করবো? একটা রোলার প্লেস করবো। প্লেস করার পরে এটা কি হয়ে গেল? একটা পার্ট হয়ে গেল, এটা কি হয়ে গেল? একটা আলাদা পার্ট হয়ে গেল। তখন এখানে যখন আমরা ডাউনওয়ার্ড ফোর্স ক্রিয়েট করব, এই যে মেম্বারটা, এই মেম্বারটা কি এরকম পজিশনে রোটেট হয়ে যাবে না? এই মেম্বারটা এই পজিশনে, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। এই মেম্বারটা এই পয়েন্টে রোটেট হয়ে গেল। তোমাদেরকে এই যে কষ্ট করে পড়াচ্ছি, ঠিক আছে, কারণ এটার জন্য আমি অনেক পরিশ্রম করছি। আমার হচ্ছে লেকচার নোট, আমি কিন্তু আগেই বলছি যে আমি কিন্তু স্ট্রাকচার পড়াই না, অ্যাকচুয়ালি আমি পড়াই হচ্ছে ডিজাইন, মানে আরসিসি কোর্স গুলা পড়াই। তো এটা কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয় এই কোর্সটা নিতে গেলে, কারণ আমার নিজের এই জিনিসগুলা পড়তে হয় এবং লিখতে হয়, তারপরে আমি বুঝাইতে আসি। তো এখন আমি যত চেষ্টা করতেছি, আমি যদি, তোমরা যদি রেসপন্স না করো, তাহলে কিন্তু এই পরিশ্রমটা বৃথা যাবে, ঠিক আছে? কারণ আমার উদ্দেশ্য থাকে কি, আমার উদ্দেশ্য থাকে হচ্ছে যে তোমরা জিনিসটা শিখো, যতটুকুই পারো ততটুকু আমি পড়াই। অথবা ব্যস্ততার কারণে অনেক সময় টাইম টাইমে কুলায় না, কিন্তু যতটুকুই পড়াই ততটুকুই যাতে একটা মানুষ শিখতে পারে। তো এই কারণে রেসপন্সটা করলে আমি বুঝতে পারবো যে আসলে বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে? কারণ আমি বলছি ইনফ্লুয়েন্স লাইন কিন্তু এটা এখানে শেষ না। এটা যদি ইম্পর্টেন্ট টপিকস না হইতো আমি যেমনে তেমনে পড়ায় চলে যেতাম। এটা হচ্ছে যতগুলো সরকারি চাকরি পরীক্ষা ইনফ্লুয়েন্স লাইন সবটিতে আসবে, বুয়েটে মাস্টার্স পরীক্ষা ইনফ্লুয়েন্স লাইন আসবে, সারা জীবন ইনফ্লুয়েন্স লাইন কাজে লাগবে। যে কোনো চাকরির পরীক্ষা ইনফ্লুয়েন্স লাইন কমন কমন
মানে কি, মানে কমন টপিক স্যার। তো এই কারণে এটাতে একটু মনোযোগ দেওয়া ভালো। তো এখানে আমি দেখা গেছে যে, কারণ আমি বারবার বলতেছি যে এটা বোঝা যাচ্ছে কিনা, কিন্তু কেউ রেসপন্স করতেছে না। তো এটা দেখা গেল হচ্ছে এই যে একটা মেম্বার হয়ে গেল, আর এইদিকে একটা আলাদা মেম্বার হয়ে গেল। তাহলে এই মেম্বারে আমরা ডাউনওয়ার্ড ফোর্স যদি প্লেস করি তাহলে এটা নিচের দিকে নেমে যাবে। আর এই মেম্বারটা তো ওই যে মাঝখানে রোলার, তাহলে এই মেম্বারটা তো উপরের দিকে ফোর্স ক্রিয়েট করলে কি হবে, এটা এরকম একটা শেপ ধারণ করবে, তাই না? তাহলে এই তো শেয়ার ডায়াগ্রাম হয়ে গেল। মেইন কথা হচ্ছে এই কমন ফর্মটা ফলো করতে হবে। এই কমন ফর্মটা যে কোনো পয়েন্টে শেয়ার ডায়াগ্রাম আঁকতে গেলে তার শেপটা কিরকম হয়, সাধারণত এরকম হয়। তো এখানেও সেম ঘটনা, যেহেতু এখানে সিম্পলি সাপোর্টেড, মানে এই পাশে ফিক্স, এই পাশে হিঞ্জ, এই পাশে রোলার এবং মাঝখানে একটা পয়েন্ট নিচ্ছি, তাহলে এইখানেও সেম ঘটনাটা ঘটবে। এটা ফর্মটা হবে এরকম, আর এখানে রোলারের কারণে এই এই জিনিসটা। আমি বুঝাইছি যে এটা দুইটা পার্টে ভাগ হয়ে যায় এবং দুইটা পার্টে দুটো ভিন্ন ভিন্ন ফোর্স কাজ করে, তাহলে দেখতে ডায়াগ্রামটা কিরকম হবে। এখন আসি আমি ডি ডি পয়েন্টে বলছি, শেয়ার এর ডি ডি পয়েন্টে শেয়ার ডায়াগ্রাম ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমার রোলারটা এখন সি পয়েন্টে না, এখন রোলারটা প্লেস করবো আমি ডি পয়েন্টে। ডি পয়েন্টে এটা উপরের দিকে কাজ করবে, এটা কাজ করবে নিচের দিকে। তাহলে এই যে রোলারটা প্লেস করলাম ডি পয়েন্টে, এটা কি করলো, দুইটা পার্টে এটাকে ভাগ করে দিল। একটা পার্ট হচ্ছে এই বিমের পার্টটা, আর আরেকটা পার্ট হচ্ছে এইটা। দুইটা ভাগ হয়ে গেল। আচ্ছা, এখন আমি যদি বাম দিকের পার্টটাকে ডাউনওয়ার্ড ফোর্স দিয়ে নামাইতে চাই, এটা কি নামবে? কারণ এটা স্টেবল। বলছিলাম যদি দুইটা সাপোর্ট থাকে তাহলে ওই পার্টটুকু হচ্ছে স্টেবল, তাহলে এখানে ডাউনওয়ার্ড ফোর্স দিলে সে নামবে না। নামবে না মানে এই পর্যন্ত ইনফ্লুয়েন্স লাইন জিরো থাকবে, মানে কোনো ডায়াগ্রাম পাওয়া যাবে না। এরপরে রাইট ওয়ার্ড পার্টটাকে দেখি, এটা একটা ওভারহ্যাং। এটা আমি কি বলছি, ওভারহ্যাং। আচ্ছা, রাইট ওয়ার্ড পার্টটা হচ্ছে ওভারহ্যাং। এখন যখন এখানে যখন ডাউনওয়ার্ড ফোর্স প্লেস করলাম, এটাকে যখন আপওয়ার্ড ফোর্স প্লেস করলাম, এটা তো এই মেম্বার তো নামলো না। আরেকটা আছে এই অংশ, এই অংশটাতে কোনো সাপোর্ট আছে? সাপোর্ট নাই, তাই না? এটা আলাদা যদি চিন্তা করি, এটা আলাদা একটা অংশ, এটা কোনো সাপোর্ট নাই। তাহলে এখানে যখন আপওয়ার্ড ফোর্স প্লেস করবো, এটা কিন্তু উপরের দিকে উঠে যাবে, টোটাল মেম্বারটাই উপরের দিকে উঠে যাবে এরকম। তাহলে এটা হচ্ছে তার মান। এখন আমি বলছিলাম যে এই দুইটার মানের যোগফল, এটা তো এ বাই এ প্লাস বি করে বের করতে পারি, বি বাই এ প্লাস বি করে বের করতে পারি, আর এই মানটা হচ্ছে এ বাই এ প্লাস বি করে বের করতে পারি, ঠিক আছে? এবং বলছিলাম এই দুইটার যোগফল কত, যোগফল হচ্ছে এ বি বাই এ প্লাস বি বাই এ প্লাস বি, দুইটার যোগফল কত? 1 ওয়ান। ঠিক আছে, তাহলে এই ওয়ানটা কিন্তু আমি এদিকেও ভাগ করে দিলাম, ওইদিকেও ভাগ করে দিলাম। এখন এখানে কি ঘটনা ঘটবে, এখানে তুমি কেমনে বাইর করবে এটার মানটা? এই পাশে তো বাম দিকে তো দুইটা যোগফল কিন্তু আবার কি হতে হবে, ওয়ান হইতে হবে। আর বাম দিকে তো কত, জিরো। তাহলে ডান দিকে এটার মান কত হবে, ওয়ান। আর দুইটা যোগফল আমার কি হইতে হবে, হ্যাঁ, ওই পয়েন্টের শেয়ারের যে পয়েন্টে আমি শেয়ার অ্যাপ্লাই করবো, সেই পয়েন্টের শেয়ারের যোগফল ওয়ান হইতে হবে। তখন এই পাশটা তো যেহেতু জিরো, ওই পাশটা তো কি হইতে হবে, অটোমেটিক ওয়ান হইতে হবে। তাহলে এখানে শেয়ারের মান কিন্তু ওয়ান। তারপর আসে হচ্ছে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। ক্যান্টিলিভার বিম খুবই সোজা, সি পয়েন্টে শেয়ারের মান বের করতে স্যার বলছে। তাহলে হ্যাঁ, স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার আগেরটাতে। আগেরটা তো ওকে। স্যার আমরা হ্যাঁ, ডি বিন্দুতে তো রোলার সাপোর্ট বসাই, হ্যাঁ, তো বসাইলাম। তখন তো বিডি অংশটা তো একটু নিচের দিকে চলে আসবে। না, বিডি অংশ আসবে না তো, এটা তো বিডি অংশকে আমি আলাদাভাবে চিন্তা করবো না তো। আমি যখন রোলার সাপোর্টটা বসাইছি, মানে রোলার সাপোর্ট না, অ্যাকচুয়ালি রোলার বসাইছি, রোলার। ওকে,
রোলার প্লেস করছি, মানে মনে করেন যে এটাকে আমি ব্রেক করে ফেলছি, এই জায়গাটাকে আমি ব্রেক করে ফেলছি, এখানে একটা রোলার বসেছে, তাহলে এটা একটা স্ট্রাকচার হয়ে গেল না? জি স্যার। আর এইটা একটা স্ট্রাকচার হয়ে এলো না? জি স্যার। তাহলে এখানে তো এই যে বিডি অংশ আলাদা না, বিডি অংশকে ধরে রাখতেছে কি এবি অংশ না? কারণ এটা তো টোটালটা তো একটা পার্ট। বুঝছি স্যার, মানে ওগুলো সাপোর্ট দিয়ে রাখবে এগুলাকে। হ্যাঁ, টোটালটা একটা পার্ট না, একটা মেম্বার না, টোটালটা তো একই মেম্বার, ঠিক আছে? ঠিক আছে। কারণ বিডি চাইলেই কিন্তু একা বসতে পারবে না, বিডি চাইলেই কিন্তু একা কি করতে পারবে না, বসতে পারবে না। এই বিডি কে ধরে রাখতেছে এবি, এবি না চাইলে বিডি বসতে পারবে না। বুঝছি আমি স্যার। বলছিলাম যে এটা হচ্ছে স্টেবল পার্ট, এটা স্টেবল পার্ট, এভাবে চিন্তা করতে হবে। স্টেবল পার্টে ফোর্স অ্যাপ্লাই করলে এটা রোটেশনকে পারমিট করবে না, এটা জায়গা থেকে যাবে। আর এই পাশটাতে পুরো ফ্রি, এখানে তো কোনো সাপোর্ট নাই। এই যে এই মেম্বারটা, মানে ডিই মেম্বারটা, ডিই মেম্বারটা তো কোনো সাপোর্ট নাই, তাহলে এই যে ফোর্স অ্যাপ্লাই করলে টোটাল মেম্বারটাই উপরের দিকে উঠে যাবে। এবং কত ইউনিট উঠবে? 1 ইউনিট। বুঝা গেছে? জি স্যার। ওকে, দেন ক্যান্টিলিভার বিমে আসে। ক্যান্টিলিভার বিম, হ্যাঁ, এখানে ফিক্স সাপোর্ট। আমি বলছিলাম একটা সাপোর্ট থাকলেও হিঞ্জের ক্ষেত্রে এবং রোলারের ক্ষেত্রে দুইটা সাপোর্ট থাকতে হবে, মানে স্টেপল স্ট্রাকচারের ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু একটা সাপোর্ট থাকলেই হয় ফিক্স সাপোর্টের ক্ষেত্রে, আর ফিক্স সাপোর্ট ইটসেলফ একটা স্টেবল অংশ তৈরি করে। আমি বলছিলাম যে ফিক্স সাপোর্ট তার সাথে ওভারহ্যাং, এটা কিন্তু একটা স্টেবল অংশ। তো এখানে সি পয়েন্টে আঁকতে হবে, তাহলে সি পয়েন্টে কি করবো? আমি রোলার প্লেস করবো। আমি বারবার রোলার দেখাচ্ছি না, আমি জাস্ট খালি ফোর্স আকারে দেখাচ্ছি, এদিকে লেফট ওয়ার্ড, এদিকে রাইট ওয়ার্ড। তাহলে এই সি পয়েন্টের এই পাশটা একটা স্ট্রাকচার, আর এই পাশটা ডান পাশটা একটা সিবি অংশটা একটা স্ট্রাকচার। এখন যখন আমি ফোর্স দিব, তখন বাম পাশের যে অংশটা, মানে এই অংশটা, এটা স্টেবল থাকার কারণে এই অংশটা নিচের দিকে নামবে না। নামবে? নামবে না। এই কারণে এখান পর্যন্ত কোনো কিছুই আসবে না। কিন্তু এই পাশটা দেখো স্টেবল না, কারণ এই পাশে কোনো সাপোর্ট নাই। এটা যদি আলাদাভাবে চিন্তা করি, এই অংশটাকে শুধুমাত্র আলাদাভাবে চিন্তা করি, তাহলে এটাতে কোনো কিছুই নাই। তাহলে যখন আমি আপওয়ার্ড ফোর্স দিব, এটা কি হবে? উপরের দিকে উঠে যাবে টোটাল মেম্বারটাই, এবং এটার মান হবে কত? 1 1। শেয়ারের সি, এরকম ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা করতে পারি। দেন একটা কমপ্লেক্স স্ট্রাকচার দেখি, এখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি আছে? এখানে ডি পয়েন্টে একটা হিঞ্জ সাপোর্ট আছে, ওকে? এ পয়েন্টে ইন্টারনাল হিঞ্জ আছে, এ পয়েন্টে একটা হিঞ্জ সাপোর্ট, বি পয়েন্টে একটা রোলার সাপোর্ট, ই পয়েন্টে কিছু নাই। এটা একটা, এই পয়েন্টেই আমার শেয়ার রাখতে হবে, ঠিক আছে? এখানে একটা সেকশন দেখাইছে, আর এটাতে কিছু নাই। আর সি পয়েন্টে আছে রোলার সাপোর্ট। বলতেছে যে শেয়ারের জিই, মানে শেয়ারের ই পয়েন্টের শেয়ারটা তোমাকে ড্র করতে হবে। আচ্ছা, ই পয়েন্টের শেয়ার ড্র করার জন্য এখানে কি করলাম? রোলার প্লেস করলাম, প্লেস করে এটাতে উপরের দিকে, এটাতে নিচের দিকে। এখন এখানে স্ট্রাকচার কয়টা? হিঞ্জে কিন্তু একটা আলাদা স্ট্রাকচার হয়ে যায়, এখানে একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এইটা একটা স্ট্রাকচার। তিনটা পার্ট হয়ে গেল না? এই বিমটাই তিনটা পার্ট হয়ে গেল, ওকে? এখন এই পার্টের কথা আমরা চিন্তা করি, এই রাইট ওয়ার্ড ছোটটাই আগে চিন্তা করি। এইটাতে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করবো উপরের দিকে, এটা কিন্তু উপরের দিকে উঠে যাবে, কারণ এখানে হচ্ছে রোলার সাপোর্ট, এটা আনস্টেবল। তো ফোর্সটাকে সে, রোটেশনটাকে সে পারমিট করবে, তাহলে সেটা উপরের দিকে উঠে গেল, এবং সাপোর্ট এই পয়েন্টে সে ধরে রাখবে, যেহেতু সেহেতু এটা এরকম ডায়াগ্রাম। এখন আসি এইটাতে, এটা স্টেবল না আনস্টেবল? আনস্টেবল। এখানে যখন আমি ফোর্সটা অ্যাপ্লাই করব, তখন কি হবে? এটা এইভাবে রোটেট করে যাবে না? এটা এইভাবে রোটেট করে যাবে যখন ফোর্সটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই ডায়াগ্রামটা এখানে পাইলাম। আচ্ছা, এখানে কি আছে? হিঞ্জ। তাহলে হিঞ্জ একটা জায়গা পর্যন্ত হচ্ছে
তাকে পারমিট করে, তারপরে হিঞ্জ কি করে, তার পাথ চেঞ্জ করে, স্লোপ যেদিকে যাচ্ছিল এদিক থাকবে না, পাথ চেঞ্জ করবে, উপরের বিপরীত দিকে যাবে, বিপরীত দিকে এখানে গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে ডায়াগ্রাম টোটালটা এরকম হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এই যে হ্যাঁ, এই যে জিনিসটা এটা এইভাবে। লাস্ট আমরা মোটামুটি আমি কাজটাই গেছি। তারপরে আরেকটা আছে এইখানে। তো এটা হচ্ছে এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, হিঞ্জ সাপোর্ট নাই, ইন্টারনাল হিঞ্জ। আর এখানে একটা হিঞ্জ সাপোর্ট, এখানে রোলার, এখানে রোলার, এখানে রোলার। বলছে ই পয়েন্টে মাঝামাঝি, বি এবং সি এর মাঝামাঝি ই পয়েন্টে শেয়ার রাখতে হবে। তাহলে ই পয়েন্টে আমি কি করব? হ্যাঁ, রোলার প্লেস করব। তাহলে এই স্ট্রাকচারটা কয়টা ভাগে ভাগ হবে? দেখি আমরা। চারটা। এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এইটা একটা পার্ট। হ্যাঁ, চারটা ভাগে ভাগ হয়ে যাবে। এখন আমি ফোর্স গুলাকে চিন্তা করব, ঠিক আছে? এইটাকে চিন্তা করব। এই যে পার্টটা, এটাতে কি ফোর্স হচ্ছে? ডাউনওয়ার্ড ফোর্স হওয়ার কারণে এটা তো এই মেম্বার, মাঝখানে রোলার, তাহলে সে এইভাবে কাইট হয়ে যাবে। কাইট হয়ে যাওয়ার পরে হিঞ্জ কি করবে? এই জায়গায় গিয়ে আর তার পারমিট করবে না, পারমিট না করার কারণে সে এই মাথায় চলে আসে। হ্যাঁ, আবার এইখানের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? উল্টা ঘটনা ঘটবে, কারণ এখানে ফোর্সটা উল্টা দিকে, আপওয়ার্ড হওয়ার কারণে সে রোটেট করবে এইভাবে। তাহলে হিঞ্জি আইসা কি হবে? হিঞ্জি আইসা সে ডাউনওয়ার্ড, হ্যাঁ, আর এখানে পাথ চেঞ্জ করবে, পাথ চেঞ্জ করে এখানে চলে আসবে। তাহলে শেয়ার এট ই আমরা এইভাবে ড্র করতে পারলাম। সহজ আছে না? ওকে, দেন আমরা যদি বাইর করি, এটা হচ্ছে শেয়ারের ডি। শেয়ারের ডি হচ্ছে এখানে সি পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, এ পয়েন্টে হিঞ্জ সাপোর্ট, বি পয়েন্টে হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট, আর ই পয়েন্টে একটা রোলার সাপোর্ট। ডি পয়েন্টে আসলে কিছু নাই, এটা একটা সেকশন দিছে আর কি। এই পয়েন্টে আমাকে শেয়ার বের করতে হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমি যখন এখানে ফোর্স ক্রিয়েট করব, এইদিকে একটা, এইদিকে একটা, তো সে কয়টা পার্টে ভাগ হইলো? এটা একটা পার্ট, হ্যাঁ, এটা একটা, তিনটা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তিনটা পার্ট হইলো, ঠিক আছে? তখন এইটাকে যদি উপরের দিকে ঠেলা দিই, তাহলে সে উপরের দিকে উঠবে। এই হলো এই যে মাঝখানের পার্টটাতে আমি যদি নিচের দিকে ধাক্কা দিই, তাহলে কি হবে? এটা এইভাবে কাইট হয়ে যাবে, ঠিক আছে? ধাক্কা দেওয়ার কারণে। তাহলে এই ডায়াগ্রামটা এরকম হবে। এই পয়েন্টে আছে ইন্টারনাল হিঞ্জ কি করবে? তাকে এইভাবে স্লোপ চেঞ্জ করতে বাধা দিবে। বাধা দেওয়ার কারণে এটা আর একটা পার্ট, হ্যাঁ, বাধা দেওয়ার কারণে এটা কি হবে? এরকম ভাবে হয়ে যাবে। এখন মানগুলো যদি আমরা বের করি, তাহলে এই পয়েন্টের মানটা কি হবে? বি বাই এ প্লাস বি। রাইট সাইডের মানটা হবে বি বাই এ প্লাস বি, আর লেফট সাইডের মানটা হবে A by A plus B. এ বাই এ প্লাস বি। তাহলে এখানে 2 আর 4 হচ্ছে, এ প্লাস বি কত? 6, আর বি কত? 4, 4/6 মানে 2/3। তাহলে এই পয়েন্টে শেয়ারের মান 2/3। সেম ভাবে এই পয়েন্টে শেয়ারের মান কত হবে? 1/3, কারণ এ বাই এ প্লাস বি, 2/6 মানে 1/3। কারণ আমি বলছিলাম দুইটার সাম কি হইতে হবে? 1 হইতে হবে। তাহলে 2/3 প্লাস 1/3 equals 1. দুইটার যোগফল আর কি, অ্যাবসলিউট ভ্যালু সাম ইয়ে হইতে হবে, 1 হইতে হবে। তাহলে এটা 3/3 হয়, মানে হচ্ছে 1। এটা দেখলে আমি বুঝবো ঠিক আছে। এখন এখানে তো বুঝলাম 0 শেয়ারের মান। এখন এইখানে শেয়ারের মান কত? তাহলে আমি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারবো। 2 মিটারের জন্য শেয়ারের মান কত ছিল? 1/3, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আছে কত? 4 মিটার।
4 Double হয়ে মিটারের যাবে। জন্য শেয়ারের মান ধরলাম h, তাহলে 1/3/2 ইকুয়াল টু h/4। ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেলের ইয়ার যে 2 এর জন্য হচ্ছে 1/3, তাহলে 4 এর জন্য কত? তো এটা করে ওইখান থেকে 1/3/2 ইকুয়াল টু h/4, এটাকে h ধরলাম, ওটা করে এইটার মানটা বের করলাম। তাহলে এইভাবে, আর এখানে তো জিরোই আছে, তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্টে বের হয়ে গেলে এই পয়েন্টে বের করছি, এই পয়েন্টের মান কিভাবে বের করতে হয় জানি, এই পয়েন্টে কিভাবে জানি, এই পয়েন্টে তো দুইটা পয়েন্ট আছে, এই মাথা কিভাবে বের করতে জানি, আর এটা তো জিরো। এভাবে করে আমরা কিন্তু এখন মানগুলো কিন্তু কি করতে পারলাম, বের করতে পারলাম। এখন এটাই যদি হয় হচ্ছে সি পয়েন্টে কিন্তু হিঞ্জ আছে, ইন্টারনাল হিঞ্জ আছে। এখন এই ইন্টারনাল হিঞ্জে এখানে যদি আমাকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে? এখানেও সেম ঘটনা ঘটবে, রুলার প্লেস করে এই পাশে একটা, এই পাশে একটা, তখন কিন্তু সে ভাগ হয়ে যাবে দুইটা পার্টে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাই না? কারণ এখানে তো হিঞ্জ নাই, ডি তো একটা সেকশন, আমি বলছিলাম এটা তো কোনো মানে একটা পয়েন্ট তারা দেখাইছিল, এটা কোনো স্ট্রাকচারের পার্ট না, হিঞ্জও নাই, তাহলে দুইটা পার্টে ভাগ হয়ে গেল। এখন আমি এই পার্টটাকে যখন উপরের দিকে পুশ করতে চাইবো, এটাকে উপরের দিকে উঠতে চাইবে না, কারণ না। এই পাশে একটা সাপোর্ট আছে, এই পাশে একটা সাপোর্ট আছে, দুটো সাপোর্ট থাকার কারণে সে স্টেবল, সে কিন্তু এটাকে পারমিট করবে না। তাহলে এই পাশটাতে কিছু নাই, আর এই পাশটাতে কি হয়েছে, এটা আনস্টেবল। এখন এখানে যখন ডাউনওয়ার্ড ফোর্স আমি ক্রিয়েট করব, তখন কি হবে, এটা এভাবে নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, এবং শেয়ারের সাম কি হতে হবে, দুইটার সাম 1 হইতে হবে। তাহলে এখানে যেহেতু এদিকে কোনো কিছু নাই, এই পার্টটা নাই, তাহলে এই পার্টটাই হবে কি 1, তাহলে শেয়ারের সি ইকুয়াল টু 1। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তো এইভাবে Yes, sir. আমি কি করতে পারি, যে ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে আমি বিভিন্ন পয়েন্টে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করতে পারি। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, বাসায় প্র্যাকটিস করলে পারা যাবে, তাই না? মানে এইটার ইনফ্লুয়েন্স লাইন তোমরা বলো, আমি আঁকতেছি। এখানে একটা ফোর্স প্লেস করলাম, এখানে একটা ফোর্স প্লেস করলাম, এটা কয়টা পার্টে ভাগ হলো? দুইটা স্যার। এটা হবে। দুইটা পার্ট, এদিকে একটা পার্ট, এদিকে একটা শেষে পার্ট। একটা। তাহলে বাম পাশেরটা স্যার সমান থাকবে, কোন হবে বাম না? পাশেরটা সমান থাকবে, গুড। বাম পাশেরটা কি থাকবে, সমান থাকবে, কারণ হচ্ছে এটা স্টেবল পার্ট থাকার কারণে এটাকে যদি আমি ফোর্স দিয়ে ধাক্কা দিতে চাই, এটা নামবে না। আর এই পাশে মাঝখানে রোলার ডান আছে, তাহলে পাশে কি হবে? ট্রায়াঙ্গেল বি তে সি থেকে বি পর্যন্ত উপরে উঠবে আর বি থেকে ডি পর্যন্ত নিচে নামবে। হ্যাঁ। এইটা এইরকম হবে, তাই না? জি স্যার। স্যার। এই তো তোমরা পায়ে গেছে। ঠিক আছে, এটা উপরে উঠবে, এটা এরকম করে নিচে নামবে, শেষ। এখন এটার মান কত, এখানে শেয়ারের মান কত বলো? এই পয়েন্টে আমরা প্লেস করছি না, 1 হবে। 1 এই পয়েন্টে প্লেস করছি না, এই পয়েন্টে প্লেস করার কারণে এখানে নিচে তো কোনো মান নাই। বাম পাশে কি নিচে কোনো মান আছে, এখানে কোনো না। কোনো কিছু আছে নাই? না। তাহলে এখানে যদি না 1 থাকে, আমি বলছিলাম যে পয়েন্টে শেয়ারের মান বের করতে চাইবো আমরা, সেই পয়েন্টে শেয়ারের মান হবে 1। 1 তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু নিচের অংশ নাই, তাহলে উপরের পার্টটুকুই হচ্ছে 1। এখানে একটা আছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এখানে বড় একটা অঙ্ক আমি দিয়েছি। তো এইভাবে কিন্তু ইনফ্লুয়েন্স লাইন কিন্তু আমরা রিঅ্যাকশন কিভাবে বাইর করতে হয় আমরা দেখলাম, শেয়ার কিভাবে বাইর করতে হয় আমরা দেখলাম। নাও আমরা আসি হচ্ছে ইনফ্লুয়েন্স লাইনের মোমেন্ট পার্ট। আচ্ছা, মোমেন্ট ইনফ্লুয়েন্স। তো এটাতে ক্ষেত্রে আমরা এক্সাম্পল 1টা দেখি। মোমেন্টের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এখানে কিন্তু মনে করো যে স্ট্রাকচারটা দিয়ে দেওয়া আছে, এই পাশে হিঞ্জ, এই পাশে রোলার, এ পয়েন্ট, সি পয়েন্ট, বি পয়েন্ট। সি পয়েন্ট হচ্ছে এটা কি বলা যায়, একটা সেকশন দিচ্ছে,
তো ওই সেকশনে আমরা চিন্তা করব এটাতে এখানে একটা ভেঙে ফেলে এখানে একটা মোমেন্ট দিব, অ্যাপ্লাই করব, এখানে একটা মোমেন্ট অ্যাপ্লাই করব। মোমেন্ট মানে হচ্ছে রোটেশন। ওকে, সি পয়েন্টে যদি আমি মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হয়, তাহলে এখানে আমি চিন্তা করবো এখানে একটা রোটেশন অ্যাপ্লাই করব বাম দিকের পার্টে, ডান দিকের পার্টে এইভাবে একটা রোটেশন অ্যাপ্লাই করব। বাম দিকের পার্টে অ্যান্টি ক্লকওয়াইজ, ডান দিকের পার্টে হচ্ছে ক্লকওয়াইজ। এমন ভাবে রোটেশন অ্যাপ্লাই করব যে ডান দিকের পার্টে হচ্ছে ক্লকওয়াইজ আর বাম দিকের পার্টে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, কিন্তু এইটা আমি চিন্তা করব এখানে একটা হিঞ্জ আছে। ওকে, তাহলে এখানে যদি ক্লকওয়াইজ অ্যাপ্লাই করতে চাই, এটা তো এইভাবে উঠে যেতে চাইবে। শোনাচ্ছে? আচ্ছা, তার এই কথা পাশে- শোনা যায় না স্যার। হ্যাঁ, এখানে হিঞ্জ সাপোর্ট একটা একটা মানে আমি ধরে নিব এখানে একটা হিঞ্জ প্লেস করছি। আর হিঞ্জ প্লেস করে যদি এই মেম্বারটাকে ডান দিকের মেম্বারটাকে যদি তুলে দিতে চাই আর বাম দিকের মেম্বারটাকে যদি তুলে দিতে চাই, মানে একই দিকে আসলে ফোর্স হচ্ছে। এটাও উপরের দিকে উঠতে চাইবে, এটাও উপরের দিকে উঠতে চাইবে, তাই না? সহজ কথা আমি এটাকে আর একটু বুঝাই। এখানে আমরা চিন্তা করলাম একটা হিঞ্জ, এখানে একটা হিঞ্জ আছে এরকম। এখন এই হিঞ্জকে যদি আমি উপরের দিকে ধাক্কা দিই, ঘটনা কি হবে? ঘটনা হবে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সে উঠবে, তারপর হচ্ছে এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে, তাহলে এরকম একটা শেপ আসবে নাকি? আমি যদি এটাকে পুশ করি, এখানে যদি একটা সাপোর্ট থাকে, এখানে যদি একটা সাপোর্ট থাকে, মানে এটাকে আমি চিন্তা করতেছি একটা দড়ির মতো, মানে মনে করতেছি একটা রশি। কারণ রশিতে আমি যদি একটা আংটা লাগাই যদি উপরের দিকে টান দিই, তাহলে রশিটা এরকম হয়ে যাবে না? জি স্যার, মাঝখানটা উপরে উঠে যাবে। মাঝখানটা উপরে উঠে যাবে এবং টোটালটাই কি আমি মানে উপরে উঠে ফেলতে পারবো না টোটাল মেম্বারটা? না, কারণ এখানে যদি আমার একটা বাঁশ থাকে, এখানে যদি একটা বাঁশ থাকে, বাঁশের সাথে যদি রশিটা বাঁধা থাকে, মানে এটা সাপোর্ট, তাই না? তাহলে এটা কি এরকম একটা শেপ আসবে নাকি? টোটাল এই স্ট্রাকচারটা তো উপরে উঠে যাবে না, আবার টোটাল এই স্ট্রাকচারটাও কি হবে না, উপরে উঠে যাবে না, এই ফোর্স অ্যাপ্লাই করার কারণে। আমি কি বুঝাইতে পারছি? তো এইটা আপনারা মনে রাখবেন যে কোনো একটা পয়েন্টে এইটা মনে রাখবেন। মনে করেন যে এই পয়েন্টটা মোমেন্ট, তাহলে এই পয়েন্টে হচ্ছে মানে আমি হচ্ছে একটা ইন্টারনাল হিঞ্জ প্রোভাইড করব। হিঞ্জটাও অনেকটা ওই রশির মতোই কাজ করে। হিঞ্জটা যখন এরকম হবে তখন এটা এই জায়গায় গিয়ে আটকে যাবে, এটার ভিতরে এটাকে আর উপরের দিকে উঠতে পারমিট করবে না। বুঝা গেছে? কবজাটা কি করবে না, উপরের দিকে উঠাইতে পারমিট করবে না। তো এটা কিন্তু একটা হিঞ্জের মতো কাজ করে। আমাদের পা যেটা, এটা যদি আমি চিন্তা করি, আমাদের পায়ের যে জয়েন্ট, এটা কিন্তু একটা হিঞ্জের মতো কাজ করে। এটা কিন্তু এইদিকে ব্যান্ড করা যায় নাকি? কিন্তু উল্টা দিকে কি ব্যান্ড করা যায়? এটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ব্যান্ড করে আর ব্যান্ড করা যাবে না, ভেঙে যাবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এদিকে ব্যান্ড করা যাবে না, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তুমি ব্যান্ড করতে পারবা, তারপরে কিন্তু এই জায়গা আটকে যাবে, এই জায়গা তোমাকে পারমিট করবে না ব্যান্ড করতে, কারণ এখানে এরকম একটা সকেট জয়েন্ট আছে। ওকে, তো যার কারণে যদি ব্যান্ড করতে চাও তাহলে ভেঙে যাবে। তো এখানে
এই ঘটনাটা চিন্তা করো যে এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, তাহলে এই হিঞ্জ মেম্বারটাকে আমি এদিকে একটা রোটেশন দিছি, তাহলে এই মেম্বারটা উপরের দিকে উঠে যাবে, এদিকে একটা রোটেশন দিছি, এটাও কি হবে, উপরের দিকে উঠে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, কারণ যেহেতু এটা হিঞ্জ আমি চিন্তা করতেছি। ওকে, তো এটার মোমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম, এবং ওই যে ডায়াগ্রামের মোমেন্টের মান হবে এ বি বাই এ প্লাস এ বি, এই দুটার গুণফল ডিভাইডেড বাই এই দুটা যোগফল এ বি বাই এ প্লাস বি। এটা করে আমি মোমেন্টের সি বাই করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এটা এটা আমি চিন্তা করি, এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, স্যার কথা শোনা যাচ্ছে। Recording stopped. স্যার কই গেল? স্যার তো মিটিং করে গেছে। আচ্ছা আচ্ছা। Recording in progress. এই স্ট্রাকচারটা আমরা একটু দেখি। এটাতে কি আছে, একটা হিঞ্জ সাপোর্ট আছে, একটা রোলার সাপোর্ট আছে। এখন বলছে ওই সাপোর্টে, এই রোলার সাপোর্ট, এটাতে স্যার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, কেটে কেটে আসছে। হ্যালো, শোনা যায় স্যার। ওকে, তাহলে এখানে এ পয়েন্ট আমি ধরতেছি, এটাকে আমি বি পয়েন্ট ধরতেছি, আর ওভারহ্যাং যেটা আছে এটাকে সি পয়েন্ট ধরতেছি। এখন বলছে বি পয়েন্টে যেখানে সাপোর্ট আছে সেখানে বলছে যে মোমেন্ট বাইর করতে। তাহলে এই বি পয়েন্টে আমি কি করব, অ্যান্টি ক্লকওয়াইজ একটা দিব, এই পয়েন্টেও অ্যান্টি ক্লকওয়াইজ দিব। এখন এইটাকে দুইটা পার্টে আমি চিন্তা করব, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ওকে, এটাকে দুইটা পার্টে চিন্তা করব। এখন কথা হচ্ছে যে এখানে তো সাপোর্ট, তাহলে এই পার্টেও আমি সাপোর্ট চিন্তা করব, এই পার্টেও কিন্তু আমি সাপোর্ট চিন্তা করবো, যেহেতু এটা সাপোর্ট, এখানে সাপোর্টে হইলে ভেজাল, সাপোর্ট না হইয়া যদি মাঝামাঝি ইন্টারমিডিয়েট কোনো পয়েন্ট হইতো তাহলে এত ভেজাল না। সাপোর্টে হওয়ার কারণে এখন আমি সাপোর্টটা কি বাম দিকের পার্টের সাথে ধরবো নাকি ডান দিকের পার্টের সাথে ধরবো, না কি ধরবো আমি তো বুঝতেছি, তাই না? তো এটা তারা বলছে যে এখানে যেহেতু সাপোর্ট আছে, এই বাম দিকের স্ট্রাকচারটাকেও চিন্তা করতে হবে সাপোর্ট হিসেবে, ডান দিকের স্ট্রাকচারটাকেও চিন্তা করতে হবে সাপোর্ট হিসেবে। তাহলে বাম দিকের স্ট্রাকচার যদি সাপোর্ট হয়, এটাকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিয়ে এদিকে ধাক্কা দিতে চাই, মানে কথা হচ্ছে যে এদিকে রোটেট করাইতে চাই, এটা কি রোটেট করাইতে পারবো? পারবো না, কারণ এটা স্টেবল, এটা স্টেবল। আচ্ছা, আর এদিকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেশন দিতে চাই, তাহলে এইটা হচ্ছে রোলার সাপোর্ট, আর এই অংশটা হচ্ছে ওভারহ্যাং। এদিকে যদি ধাক্কা দিতে চাই তাহলে কি হবে, এই পার্টটা নিচের দিকে নেমে যাবে, তাই না? এই পার্টটা এরকম নিচের দিকে নেমে যাবে। কথা হচ্ছে যে এটাও সেম জিনিসটাই, এটাও সেম জিনিসটা, একটা হচ্ছে এই দিক এই পয়েন্টে ডাউনওয়ার্ড ধাক্কা, একটা হচ্ছে ওই পয়েন্টে ডাউনওয়ার্ড, ঠিক আছে?
হ্যাঁ, এটাকে মোমেন্ট হিসেবে দেখা যাচ্ছে আর কি। এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ আর এদিকে ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ মোমেন্ট দিয়ে মানে এটা ঘূর্ণন দিতে চাইলে এই মাথাটা নিচের দিকে নেমে যাবে, আর এই পয়েন্টে সাপোর্ট আছে, এটা তার ধরে রাখবে। আর এটা একটা স্ট্রাকচার হইলো, আর এটা আরেকটা স্ট্রাকচার। তো এটা তো স্টেবল, এক পাশে হিঞ্জ এক পাশে রোলার, তাহলে স্টেবল। এটা এই বিমটাকে নামানো যাবে না, এই কারণে এই পর্যন্ত কোনো কিছু আসে নাই, কিন্তু এইদিকে এটা ধাক্কার কারণে এই মাথাটা নিচের দিকে এরকম নেমে যাবে। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, তো এইভাবে করে আমি জি কিন্তু স্যার। হ্যাঁ বের করতে। এক্সাম্পল 3, এইখানে মোমেন্টে কিন্তু প্রচুর ভেজাল আছে। ঠিক আছে, শেয়ার পর্যন্ত এবং রিঅ্যাকশন পর্যন্ত ইজি, কিন্তু মোমেন্টে একটু ভেজাল আছে। যেমন সাপোর্টে একটা মোমেন্ট দেখাইলাম। আচ্ছা, সাপোর্টে মোমেন্ট কিন্তু কি হয়, এখানে দেখাইলাম সাপোর্টে মোমেন্ট। এখন আসে হচ্ছে হিঞ্জি। এখানে একটা হিঞ্জ সাপোর্ট দেওয়া আছে। তো হিঞ্জে আমরা শেয়ার কি করতাম, শেয়ার হলে এখানে একটা রোলার প্লেস করতাম, এটা ডাউনওয়ার্ড দিতাম, এখানে একটা রোলার প্লেস করতাম, এটা আপওয়ার্ড দিতাম। ঠিক আছে, ডাউনওয়ার্ড দিয়ে এই অংশটুকু নামাইতে পারতাম না, আপওয়ার্ড দিলে এই অংশটুকু থাকতো। এই ডায়াগ্রামটা এরকম, মানে এটা তো স্টেবল স্ট্রাকচার, এটা হচ্ছে আনস্টেবল। তাহলে স্টেবল তো আমি নিচে নামাইতে পারতাম না, কিন্তু আনস্টেবল স্ট্রাকচারটাকে আমি ধাক্কা দিয়ে উপরে উঠাইতে পারতাম। তাহলে এটা ডায়াগ্রামটা হয়তো এরকম। আমি শেয়ার রাখতে পারি, ওকে। কিন্তু এখানে যদি আমি মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে চাই, মনে রাখতে হবে মোমেন্ট এট হিঞ্জ ইজ অলওয়েজ জিরো। হিঞ্জে কোনো সময় মানে মোমেন্ট নিতে পারে না। যে কোনো যে হিঞ্জ সাপোর্ট আছে, ইন্টারনাল হিঞ্জ, ইন্টারনাল হিঞ্জ, হিঞ্জ না সরি, ইন্টারনাল হিঞ্জ, ইন্টারনাল হিঞ্জ সাপোর্ট কখনোই কোনো মোমেন্ট নিতে পারে না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, ইন্টারনাল হিঞ্জ কখনোই কোনো মোমেন্ট নিতে পারে না, এই কারণে তার ডায়াগ্রামটা হবে সোজা, কোনো কিছুই হবে। ঠিক আছে, কারণ তার তো মোমেন্ট ডায়াগ্রাম নাই। এই সি পয়েন্টে মোমেন্ট কত, সি পয়েন্টে তো মোমেন্ট কিছুই হবে না, কারণ লোড যদি এখানেও থাকে সি পয়েন্টে মোমেন্ট জিরো, লোড যদি এখানেও থাকে সি পয়েন্টে মোমেন্ট জিরো, লোড যদি এখানেও থাকে সি পয়েন্টে মোমেন্ট জিরো। যেখানেই লোড থাকুক না কেন সি পয়েন্টে মোমেন্ট জিরোই হবে, কারণ এখানে ইন্টারনাল হিট। তো এই কারণে এটার ডায়াগ্রামটা এরকম, হ্যাঁ স্ট্রেট লাইন, মানে এখানে কোনো কিছুই আসবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটা জি খেয়াল স্যার। রাখতে হবে মোমেন্টের ক্ষেত্রে। কিন্তু শেয়ার কিন্তু আসতেছে, শেয়ার কিন্তু ঠিকই আসবে। তো মোমেন্টের ক্ষেত্রে ইন্টারনাল হিট যদি দিয়ে দেওয়া থাকে প্রশ্নে, মানে এইরকম প্রশ্ন যদি এরকম ইন্টারনাল হিট, যে ইন্টারনাল হিট যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে কিন্তু সেই পয়েন্টে মোমেন্টের ডায়াগ্রাম কিন্তু জিরো হবে। কিন্তু সি পয়েন্ট ছাড়া যদি অন্য কোনো পয়েন্টে দেওয়া থাকে তখন কিন্তু আবার ঠিকই পাওয়া যাবে। যেমন আমি যদি সি পয়েন্ট ছাড়া এখানে একটা পয়েন্টে আমি দিলাম মোমেন্ট, তাহলে এটা ডায়াগ্রাম কি হবে একটু বলি। এখানে এটা একটা পার্ট, হিঞ্জ পর্যন্ত একটা পার্ট, আর হিঞ্জের পরে আরেকটা পার্ট। তাহলে এইখানে আমি কি করতে চাইবো, এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিতে চাই, কিন্তু এটা তো স্টেবল, এটা মোমেন্ট চেঞ্জ হবে না। আর এখানে দিতে চাইবো হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। ঠিক আছে, ক্লকওয়াইজ মোমেন্ট মানে কি, ধাক্কাটা কোন দিকে, নিচের দিকে, তাই না? ধাক্কাটা কোন দিকে, নিচের দিকে। নিচের দিকে ধাক্কা দেওয়ার কারণে এই এখানে এটা নিচের দিকে নেমে যাবে, এই পয়েন্টে নিচের দিকে নেমে যাবে, তারপরে হিঞ্জ আসবে। ঠিক আছে, তা নিচের দিকে নেমে গেল এই জায়গাটা, এবং হিঞ্জ পর্যন্ত এই যে জায়গাটা, এই যে হিঞ্জ পর্যন্ত এই যে স্ট্রাকচার যেটা আছে, এইটা গিয়ে আবার এই হিঞ্জের জায়গায় গিয়ে কি হবে, তার পাথ চেঞ্জ করবে। এটা আমরা পরবর্তীতে দেখবো আর কি, হিঞ্জের জায়গায় গিয়ে সে কি করবে, পাথ চেঞ্জ করবে। যেমন আমি এখানে দেখাই, আমরা যদি নিচের দিকে দেখতে চাই, এই যে আমাদের যে এইখানে একটা ওই সেম জিনিসটাই, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে। তাহলে এটা তো আমাদের আগে ছিল ফিক্স, তাহলে এতটুক আসবে না, এতটুক জায়গায় ইয়ে আসবে না। তারপরে হচ্ছে এখানে
এরকম অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মানে হচ্ছে এই নাম্বারটা এইদিকে ঘুরে যায়, এদিকে ঘুরে এখান পর্যন্ত আসলো, এখানে ইন্টারনাল হিঞ্জ পাবে, পাইসে এখানে পাথ চেঞ্জ করবে। তাহলে এখানে সেম ঘটনাটা ঘটবে। আমি যদি দেখাচ্ছি এই পয়েন্টে, এই পয়েন্টে কি হইবে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ দিব, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ দিলে এই রোটেশন হবে, রোটেশন হইলে সে এই পয়েন্টে উপরের দিকে উঠবে, ঠিক আছে। উঠা সে কি করবে, এই যে হিঞ্জ পয়েন্ট যেটা আছে, হিঞ্জ পয়েন্টে নিচের দিকে নামবে, নাইমা সে পাথ চেঞ্জ করবে, পাথ চেঞ্জ করে এই পয়েন্টে উপরের দিকে উঠবে। তার ডায়াগ্রামটা হবে এরকম। আমি কি বুঝাইতে পারছি? না স্যার, এটা বুঝি নাই স্যার। মানে এখানে মাঝখানে যখন পড়বে, আমি এই এই স্ট্রাকচারটা একটু দেখাই, এইটা একটু দেখাই, এটা দেখাইলে আমরা ক্লিয়ার হব। যেমন হচ্ছে ই পয়েন্ট, ই পয়েন্টে আমার ডায়াগ্রাম ড্র করতে হবে। তাহলে ই পয়েন্টে হচ্ছে আমি রোটেশন অ্যাপ্লাই করব এদিকে, আমি রোটেশন অ্যাপ্লাই করব এদিকে। আবার চিন্তা করব এখানে একটা ইন্টারনাল হিঞ্জও আছে, তাই না? তাহলে এইটা এই একটা পার্টে ভাগ হয়ে গেল, এই একটা পার্টে ভাগ হয়ে গেল, কারণ সি পয়েন্টে তার হিঞ্জ আছে, এই একটা পার্টে ভাগ হয়ে গেল। তখন এখানে কি করতে হবে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিতে হবে। তাহলে এই মেম্বারটাকে যখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিব, সে তো উপরের দিকে উঠে যাবে, যাবে না? জি স্যার। আচ্ছা, তারপরে এটা তো হিঞ্জ আছে, হিঞ্জ এখানে পাথ চেঞ্জ করবে, এটা তো হিঞ্জ, হিঞ্জে কি হবে, সে তার পাথ চেঞ্জ করবে। তাহলে এই মেম্বারটাকে যখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিব, তখন এ কিন্তু এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখানে আইসা পাইলো সে হিঞ্জ, হিঞ্জ পাওয়ার পরে এই যে মেম্বারটা এখানে এসে পাথ চেঞ্জ করবে, এবং এই মেম্বারটা তো আনস্টেবল, এটাও পাথ চেঞ্জ করবে, পাথ চেঞ্জ করে এখানে আসবে। তাহলে এই ডায়াগ্রামটা অনেকটা এরকম হবে, এবং এইটার মান হবে হচ্ছে এ বি বাই এ প্লাস বি। তো ওইখানেও সেম ঘটনাটা ঘটবে। যেমন আমি হচ্ছে, এটা তো সি পয়েন্টে আমি ইন্টারনাল হিঞ্জ আমি দেখাইছি, মানে এইটা জিনিসটা হচ্ছে এরকম, দিস ইজ সি পয়েন্ট। ও, এইটা তো হইতেই পারবে না, এদিকে সি পয়েন্ট আর এদিকে হচ্ছে রোলার সার্ফেস, এটা হচ্ছে সি পয়েন্ট। এখন আমি এই পয়েন্টটা আঁকতে চাই, ওকে। তাহলে এই পয়েন্টও যদি আঁকতে চাই, তাহলে কি ঘটনা ঘটবে, এই পয়েন্টে আমি অ্যান্টি ক্লকওয়াইজ এখানে দিব, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ দিব, তাই না? এই ক্লকওয়াইজ দিব, অ্যান্টি ক্লকওয়াইজ দিলে এইটাকে রোটেট করাইতে চাইবো এইভাবে, স্যার এটা তো এটাকে এইভাবে রোটেট করবে, কেন না স্যার, ক্যান্টিলিভার। এটা ফিক্স সাপোর্ট করবে, হ্যাঁ, এটা ক্যান্টিলিভার ফিক্স সাপোর্ট, এটা কিন্তু এইভাবে রোটেট করবে না। তাহলে এই পর্যন্ত আমার কি আসতো, জিরো। এটা দাগ দিই, এই পয়েন্টটা দাগ দিই, এই পয়েন্টটা দাগ, তাহলে এই পর্যন্ত কি আসলো, জিরো, ঠিক আছে। তারপর হচ্ছে এই মেম্বারটাকে যখন, হ্যাঁ, এই মেম্বারটাকে যখন আমি রোটেট করাইতে চাইবো, এই মেম্বারটাকে যখন আমি রোটেট করাইতে চাইবো, এই যে এই এই মেম্বারটা, তাহলে এই যে হিঞ্জ, এই হিঞ্জ পর্যন্ত সে হিঞ্জ একটা সাপোর্টের মতো কাজ করবে না? স্যার এখানে এটা কি স্যার ইয়ে হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ হবে স্যার ওটা সি পয়েন্টে স্যার। এই পয়েন্টে তো আর কোনো কিছুই হবে না, এটা তো আমি চিন্তা করতেছি না, আমি তো চিন্তা করতেছি শুধুমাত্র এই পয়েন্টে। ও তাইলে স্যার আমরা সি কে আমরা নরমাল ধরে করব, সিকে আমি নর্মাল ধরে করবো, সিকে আমি এইটাকে আরেকটা পার্ট ধরি, এটাকে আরেকটা পার্ট ধরি, আমি এখানে তিনটা পার্ট ধরি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে। জি স্যার। এখন এখন বুঝতে সুবিধা হবে। তাহলে এই পার্টে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিলাম, দিয়ে এটা এইভাবে রোটেট করাইতে চাইলাম, এটা কি পারবো? না স্যার। পারবো না, ওকে। দেন এইটাতে আমি ক্লকওয়াইজ মোমেন্ট দিলাম,
এই মেম্বারটাকে ক্লকওয়াইজ মোমেন্টের কারণে আমি রোটেট করতে চাইলাম। এখন কথা হলো গিয়া এই মেম্বারটা তো এখানে হিঞ্জ আপ, জি স্যার। তাহলে এই মেম্বারটা কিন্তু রোটেট করলে একবারে উপরের দিকে উঠে যাবে। এটা যখন ধাক্কা দিব তখন কি হবে? এটা উপরের দিকে উঠে যাবে না? জি স্যার। টোটাল মেম্বারটা কি আনস্টেবল, তো এটা তো একটা খোলা মেম্বার। এটা যখন উপরের দিকে এরকম ধাক্কা দেই তাহলে এটা তো উপরের দিকে উঠে যাবে, এটা উপরের দিকে উঠে গেল, ঠিক আছে? জি স্যার। আর এই উপরের দিকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত উঠবে, এই মাথাটা উঠে যাবে, আর এই মাথাটার সাথে আবার কানেক্টেড আছে এই হিঞ্জ রোলার সাপোর্ট। এই কারণে এটা এরকম ভাবে নিচের দিকে নেমে যাবে, তাই না? জি স্যার। তখন ডায়াগ্রামটা দেখতে এরকম হবে। এই মাথা উপরের দিকে উঠে যাবে, কিন্তু এইদিকে হিঞ্জ সাপোর্ট কানেক্টেড আছে, সে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত উঠবে। এই হিঞ্জ সাপোর্টের সাথে আবার এ কানেক্টেড আছে, এ তারা ধরে রাখবে। তো ডায়াগ্রামটা দেখতে এরকম হবে। জি স্যার, বুঝছি। ওকে, দেন এটা আমরা দেখলাম। তারপরে আমরা এটা দেখি, এটাতে কি ঘটনা হয়েছে। এটাতে ডি পয়েন্টে, এই যে এখানে আমরা বুঝতে পারবো, এটাতে ডি পয়েন্টে আমার ড্র করতে বলছে, ঠিক আছে? ডি পয়েন্টে ড্র করতে বললে এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, তিনটা। তাহলে এই পয়েন্টে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি দিতে চাই, এই স্ট্রাকচারে কিছু করা যাবে? না স্যার, এটা স্টেবল। এটা স্টেবল, এটাতে কিছু করা যাবে না, তাহলে এই পয়েন্টে কিছু নাই। আচ্ছা, এই পয়েন্টে যদি আমি কি করতে চাই, এরকম দিতে চাইলে সে এরকম যখন দিতে চাই, সে কিন্তু এইভাবে রোটেট করবে, তাই না? সে কি করবে? এইভাবে রোটেট করবে, কারণ এই পার্টটার সাথে আবার এটা কানেক্টেড, গতবার যেরকম দেখাইছিলাম। সে এইভাবে কি হবে? রোটেট করবে। রোটেট করার পরে উপরে উঠার কথা ছিল না স্যার। কোনটা? ওই যে স্যার ডি থেকে সি তে উপরে উঠার কথা না স্যার, আমরা তো আপওয়ার্ড ফোর্সটা দিতেছি। না না, অ্যান্টি ক্লকওয়াইজ তো ডাউনওয়ার্ড, এখানে ক্লকওয়াইজ, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে অ্যান্টি ক্লকওয়াইজ হইলে ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতেছে, জি স্যার, বুঝছি। ঠিক আছে? তাহলে মানে এটা উপরে উঠছে অ্যাকচুয়ালি, মানে এই মেম্বারটারে আমি যদি এভাবে ধাক্কা দিই তাহলে এই ঘটনাটা কি ঘটবে? এটা এরকম হয়ে যাবে না? আর এটা এরকম হয়ে যাবে না? ঠিক আছে, এই মেম্বারটা যদি ধাক্কা দিই তাহলে এ রোটেট করতে চাইবে, ঠিক আছে? এটা ফিক্স স্টেবল পার্ট, এই স্টেবল পার্টের সাপেক্ষে সে কি করতে চাইবে? রোটেট করতে চাইবে। রোটেট করতে চাইলে এরে আবার ধরে রাখছে এই পয়েন্টের হিঞ্জ, এবং এই হিঞ্জের সাথে কি হয়? পাথ চেঞ্জ হয়, পাথ চেঞ্জ হয়ে স্লোপ চেঞ্জ করে সেই রকম হয়ে যাবে। তো এটার ডায়াগ্রামটা দেখতে কিন্তু অনেকটা এরকম। আমি একটু বুঝাইতে পারলাম? আবারও আমি একটু দেখি যে এই জায়গায় একটু সমস্যা হচ্ছে হয়তো বা। আমি আর একটু দেখি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে এটা আমি যখন মোমেন্ট দিলাম, এটা আমি কিছুই করতে পারবো না, কারণ এটা স্টেবল। আচ্ছা, এটা যখন আমি মোমেন্ট দিলাম, মোমেন্ট দিয়ে ধাক্কা দিলাম, ধাক্কা দিলে এটা অ্যাকচুয়ালি এরকম হবে, তাই না? আপনি যেটা বলতেছেন যে ধাক্কা দিলে তো জি স্যার, আমি এটা উঠে দেবো। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা এরকম হবে, কিন্তু এটা কোন লাইনের সাপেক্ষে হবে? নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে, যেহেতু এটা হিঞ্জ সাপোর্ট, নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে সে কিন্তু এরকম হবে, হওয়ার পরে তারপরে এরকম হয়ে যাবে। বোঝা গেছে? এটা এরকম হবে, যেহেতু হিঞ্জ সাপোর্টের কারণে সে কিন্তু নিচের দিকে নামবে। বোঝা গেছে? জি স্যার। এটা তো হিঞ্জ সাপোর্ট, এই অংশটুকু, এখানে যখন আমি ধাক্কা দিচ্ছি তখন কিন্তু সে এরকম বাঁকা হচ্ছে, তাই না? জি স্যার। এই ধাক্কাটা খাইয়া সে কিন্তু এরকম বাঁকা হচ্ছে। এটা যদি তার নিউট্রাল অ্যাক্সিস হয় তাহলে এর কিছু অংশ উপরে থাকবে, কিছু অংশ নিচে থাকবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এইটা নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে তারা যদি ড্র করছে,
টোটাল জিনিসটা যেহেতু রোটেট করবে এই কারণে এটাকে নিচে দেখাইছে। আর এখানে যেহেতু হিঞ্জ আছে, হিঞ্জ পাওয়ার পরে এই যে জায়গাটা এটা টোটালটাই উপরে রোটেট করবে, তো এটাকে এইরকম দেখাইছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এটাকে আরো সহজে আরো যদি চিন্তা করি, এই পার্ট তো স্টেবল, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এই পার্টে এই যে সি পয়েন্ট আছে, ঠিক আছে, আমি চিন্তা করি এই সি পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে রশি। এখন এই সি পয়েন্টে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এরকম হবে না? জি স্যার। মানে এটা রশির টেকনিকে যদি আমি যাই যে সি পয়েন্টে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এরকম হবে জিনিসটা। জিনিসটা হচ্ছে এইটা। ওকে, জি স্যার। তো এইভাবে পরে আমরা কি করতে পারি, মোমেন্ট এবং শেয়ারের ডায়াগ্রাম গুলো আমরা দেখলাম। তো মোমেন্টটা আরো আমরা দেখবো সামনে, আরেকটু দেখবো। তো এগুলো বলা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এখন কথা হলো গিয়ে যে আপনার প্রশ্ন হলো গিয়ে যে ইনফ্লুয়েন্স লাইন, আপনি প্রশ্ন করতে পারেন যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম তো স্যার আঁকলাম, এটা তো ওয়ান কিপ একটা লোড চিন্তা করে আমি আঁকছি। ওকে, এখন এটা একটা কিপ লোড। এখন কথা হলো গাড়ির চাকা তো আর এক কিপ লোড দেন, ঠিক আছে? গাড়ির চাকা তো এক কিপ লোড দেন। গাড়ির চাকা তো লোড দিল মনে করলাম আমরা 36 কিপ বা 16 কিপ বা যেটাই। তাহলে কি করতে হবে, ওই যে মানটা আছে ওইটাকে ওই 36 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। আমি বলছিলাম না যে মানটা এখানে পাবো ওইটাকে জাস্ট কি করতে হবে, ওই 36 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ইনফ্লুয়েন্স লাইন কিন্তু আমি পাওয়া যাবো। না বোঝেন নাই? আমরা এক কিপের জন্য আঁকছি তো, এখন যদি গাড়ির চাকার লোড হচ্ছে 36 কিপ তাহলে 36 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে। এখন কথা হলো কি, আপনি বলবেন যে স্যার, প্রশ্ন আসার কথা যে গাড়ির চাকা তো একটা না, আমি মনে করলাম ইন জেনারেল গাড়ির চাকা কয়টা? দুইটা। তারপরে এইটাতে আরো গাড়ি থাকতে পারে না? আরো গাড়ি থাকতে পারে না এটাতে? কারণ এটা তো বিমের ব্রিজের তো একটা লেংথ আছে, এটার আমি ব্রিজ যদি চিন্তা করি এটা তো অনেক বড় লেংথ আছে। এখানে কি খালি এক কিবি লোড মুভ করবে? এখানে অনেকগুলা গাড়ির চাকা থাকতে পারে না? জি স্যার। হ্যাঁ, ম্যাক্সিমাম কতটা গাড়ি থাকতে পারে এবং কতটা চাকা থাকতে পারে? ম্যাক্সিমাম দুইটা চাকার মধ্যে উঠতে আমরা ডিস্টেন্স জানি, তাই না? ডিস্টেন্স আমরা জানি কারণ এটা স্ট্যান্ডার্ড মাপ ফলো করে। তাহলে কতগুলা গাড়ির চাকা এখানে থাকতে পারে এটা কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে। তখন আপনি বলবেন যে একটা গাড়ির চাকা যদি থাকতো, এটা যদি 36 থাকতো তাহলে কত সুন্দর করে আমরা কি করতাম, এই ডায়াগ্রামের সাথে 36 দিয়ে গুণ দিলেই আমরা পেয়ে যেতাম। কিন্তু এখন গাড়ির চাকা তো অনেকগুলো, একটা 36 কিপ, সামনে একটা 12 কিপ, ঠিক আছে, আর একটা 46 কিপ, এরকম অনেকগুলো। তখন সেই ক্ষেত্রে কি করব, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এটাকে বলে সিরিজ মুভিং লোড। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে মুভিং লোডে, ইউনিট মুভিং লোডে, আর এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে সিরিজ মুভিং লোডে। মানে মুভিং লোডে যদি একটা সিরিজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করবে, না বোঝাইতে পারি না? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে শেয়ার মোমেন্ট কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। Recording stopped.